এপিসোড 7 শুরু হয় ঠিক সেই জায়গা থেকে যেখানে আগের এপিসোড শেষ হয়েছিল। রিও জুতো ছুঁড়ে সিয়ংকে থামায় আর জিজ্ঞাসা করে তুমি কি বোঝাতে চেয়েছিলে। সিয়ং তাকে জুতোটা পরিয়ে দিয়ে যখনই কিছু বলতে যাচ্ছিল তখনই সেখানে চলে আসে রিওর এক্স ফিয়ান্সে হিয়নজুন। তাকে এখানে দেখে রিও আর সিয়ং দুজনেই অবাক হয়ে যায়। রিও তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে এলে। হিয়নজুন বলে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি কারণ আমি তোমাকে অনেক মিস করছিলাম। সিয়ং এটা শুনেই রেগে তার দিকে ঘুরে দাঁড়ায়। হিয়নজুন তাকে দেখে হাই বলে কিন্তু সিয়ং তাকে জিজ্ঞাসা করে তুমি হঠাৎ করে এখানে কেন উদয় হলে। হিয়নজুন বলে তুমি কি বোঝাতে চাইছো। তখন সিয়ং বলে তোমার সেটা জানা দরকার নেই। এটা বলে সে রিওর হাত ধরে তাকে নিয়ে চলে যেতে নেয় কিন্তু তখন হিয়নজুন রিওর হাত ধরে বলে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ঠিক তখনই রিওর মা আর বাবা সেখান দিয়ে আসছিল আর হিয়নজুনকে দেখে রিওর বাবা তাকে মারতে আসে কিন্তু মা তাকে থামায়, না হলে এটা তাদের পাড়ায় ছড়িয়ে পড়বে। কিন্তু রিওর বাবার হিয়নজুনের উপর খুব রাগ হচ্ছিল। রিওর মা প্রথমে বাবাকে বাড়ি পাঠায়, তারপর রিও আর হিয়নজুনকে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে আসে যেখানে সে হিয়নজুনকে ভালো করে আদর আপ্যায়ন করে খেতে দেয়। এটা দেখে রিওর বাবা খুব রেগে যাচ্ছিলেন আর এদিকে সিয়ং রিওর বাড়ির বাইরে পায়চারি করছিল ভেতরে কি হচ্ছিল সেটা জানার জন্য। তখন ময়ম তাকে দেখে বলে কি হলো বাইরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে যাও। তখন সিয়ং তাকে বলে যে এক অনাহত অতিথি চলে এসেছে, রিওর এক্স ফিয়ান্সে। এটা শুনে ময়ম রেগে যায়। সে বলে তাহলে দেরি করছে কেন, চলো ভেতরে যাই আর ওকে ধরে পিটাই। ওর সাহসা কিভাবে যে ও ফিরে আসে। সিয়ং বলে তোমার চেয়েও আমার ওকে বেশি মারতে মন চাইছে। এদিকে ওদের দুজনকে খাওয়ানোর পর মা তাদের সামনে বসে জুনকে একটি প্রশ্ন করে রিও কি তোমাকে ঠকিয়েছে। হিয়নজুন বলে না, মা শুধু এটাই শুনতে চেয়েছিল। তারপর সে লাঠি তুলে তাকে মারতে শুরু করে। রিও আর তার বাবা রিওর মাকে থামাতে পারছিল না, তাই রিও হিয়নজুনকে টেনে বাইরে নিয়ে আসে। সিয়ং আর ময়ম কনভিনিয়েন্স স্টোরে বসে ড্রিঙ্ক করছিল। ময়ম বলে চলো না ওকে ধরে মারি। সিয়ং বলে আমি তো শুধু এমনিই তখন ওটা বলছিলাম, আমি কে তাকে মারার। ময়ম বলে তুমি রিওর মায়ের বন্ধুর ছেলে, তুমি ওর চাইল্ডহুড ফ্রেন্ড। সিয়ং বলে হ্যাঁ আমরা শুধু বন্ধুই। ময়ম বলে বন্ধুত্বই তো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস, আমরা আমাদের সুখ দুঃখ বন্ধুদের সঙ্গে ভাগ করে নিই। সিয়ং বলে যদি সে আমার কারণে আরো আঘাত পায়। ময়ম এটা শুনে বিরক্ত হয়। সে বলে তুমি আর কতদিন এমন লুজার হয়ে থাকবে, তুমি কেন রিওকে সবকিছু বলে দিচ্ছ না। সিয়ং এটা শুনে অবাক হয় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি তাহলে আমার চিঠিটা পড়ে ফেলেছো। ময়ম বলে হ্যাঁ, আর আমি হাই স্কুল থেকে এটা জানি। সিয়ং বলে তুমি রিওকে এটা বলনি তো। ময়ম বলে না, আমি কেন বলবো, তোমারই তো বলা উচিত। তুমি চিঠিটাও কবর দিয়ে রেখেছো আর সেই সাথে তোমার অনুভূতিটাও। ও কিভাবে এটা জানবে, এতে শুধু তুমিই কষ্ট পাবে। তাই খুব বেশি দেরি হওয়ার আগেই সবকিছু বলে দাও, না হলে পরে আমি নিজেও তোমার কোনো সাহায্য করতে পারবো না। এদিকে রিও আর হিয়নজুন এক জায়গায় বসে কথা বলে। হিয়নজুন বলে আমি এখনো তোমাকে ভালোবাসি, আমি স্বীকার করছি যে এটা আমার ভুল ছিল যে আমি তোমার দিকে মনোযোগ দিইনি, তাই আমি সরি। তোমাকে ছাড়া আমি কোনো কাজেই মনোযোগ দিতে পারছি না, তাই প্লিজ তুমি ফিরে এসো। রিও বলে এটা আমার কারণে হচ্ছে না, এটা শুধু এত বছরে একসঙ্গে থাকার কারণে হচ্ছে, এটা জাস্ট একটা সাইড এফেক্ট যা এক অভ্যাসে পরিণত হয়েছে। আমাদের মধ্যে এখন সবকিছু শেষ হয়ে গিয়েছে, তাই আমি আশা করি আমরা আর কখনো দেখা করব না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। রিও বাড়ি যেতে পারছিল না, তাই রাতে সে ময়মের বাড়িতে থাকে, যেখানে ময়ম থেকে জিজ্ঞাসা করে তুমি শেষবার যা বলেছিলে সেটা এখনো ঠিক আছে তো। তখন আমরা এটা ফ্ল্যাশব্যাকে দেখি যে সেদিন সিয়ং শুনে ফেলেছিল রিও ময়মকে বলেছে যে সে এখনো তার এক্স কে ভালোবাসে, কিন্তু তার কিছুক্ষণ আগে রিও আর ময়মের কিছু কথোপকথন হয়েছিল। যখন ময়ম তার এক্স সম্পর্কে জিজ্ঞাসা করছিল তখন রিও তাকে বলেছিল যে তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো সে এখনো ভুলতে পারেনি, তার সঙ্গে অনেক ভালো ভালো স্মৃতি রয়েছে, কিন্তু কিছু সম্পর্ক ঠিক নয়, সেখান থেকে বেরিয়ে আসাটাই ভালো। তাই আমি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করব আর এগিয়ে যাব। বর্তমানে ফিরে আসি। ময়ম তাকে জিজ্ঞাসা করে এটা এখনো ঠিক আছে তো। রিও বলে হ্যাঁ, আমি আর কখনো তার সঙ্গে থাকতে চাইবো না। এটা শুনে ময়ম স্বস্তি পায় আর নিশ্চিন্তে ঘুমোতে যায়। কিন্তু তখন রিও সিয়ং এর কথা ভাবছিল, এমনকি সে তাকে কল করার কথাও ভাবছিল। আর এই অপর দিকে সিয়ং ও রিও নম্বর দেখছিল, কিন্তু দুজনের কেউই নিজেদের ইগো ভেঙে একে অপরকে নিজ থেকে কল করে না। পরের দিন রিও এর মা বাবা হিয়নজুনকে নিয়ে কথা বলছিল। মায়ের রাগ এখন কমে গিয়েছে, এমনকি সে ভেবেছিল যে হিয়নজুন হয়তো এখনো রিওকে ভালোবাসে, তাই সে তাকে নিতে এসেছে, তাহলে এটা রিওর জন্যও ভালো। কিন্তু বাবা এর বিরুদ্ধে ছিল। তারপর রিওর মা হিয়নজুনের কাছ থেকে একটি মেসেজ পায়, তাই মা রিও এর রুমে যায়। রিও তখন একটি ক্যাজুয়াল টি শার্ট পরেছিল, কারণ সে কিছুক্ষণ পরে বাইরে যাবে। মা তাকে বলে এমন ড্রেস পরে কে বাইরে যায়। এটা বলে সে তার জন্য একটি সুন্দর ড্রেস বের করে দেয় আর তাকে একটু মেকআপ করতেও বলে। রিও মনে মনে ভাবে কিছু একটা গড়বড় তো আছে, কিন্তু যখন সে বাইরে যায় তখন সে বাড়ির বাইরে
হিয়নজুনকে দাঁড়িয়ে থাকতে দেখে। হিয়নজুন তাকে লাঞ্চ করতে একসাথে যেতে বলে। রিও এখন বুঝে যায় কেন তার মা এসব করছিল। তখন সিয়ং তার বাড়ি থেকে একটা সাইকেল নিয়ে বের হয় আর রিওকে তাড়া দিয়ে বলে যে তোমার কুকিং ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। রিও হিয়নজুনকে ইগনোর করার জন্য তাড়াতাড়ি করে সিয়ং এর সাইকেলে ওঠে। তারপর সিয়ং তাকে জিজ্ঞাসা করে তুমি কি ড্রেস পরেছো, এটা একদমই তোমার সঙ্গে মানাচ্ছে না, আর তুমি মুখেও বা কি লাগিয়েছো। রিও তাকে তার ফাউন্ডেশন সম্পর্কে বলে। সিয়ং বলে তুমি এত সাজগোজ কেন করেছো? হ্যাঁ, হয়তো তুমি জানতেই তোমার এক্স তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রিও বলে সব মায়ের কারণে হয়েছে। এটা শুনে সিয়ং রেগে ধীর কণ্ঠে বলে এখন থেকে আমি তার কোনো সাইড ডিশ টেস্ট করব না। রিও সিয়ং এর কথা শুনতে পায় না, তাই তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি বলছো। তখন সিয়ং বলে না কিছু না, বলছিলাম তোমাকে খুব কুৎসিত লাগছে। এটা শুনে রিও তাকে চিমটি কাটতে শুরু করে। এতে সিয়ং সাইকেল ইমব্যালেন্স হতে গেলে রিও তাকে শক্ত করে ধরে বসে। এরপর দুজনেই চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর তারা আগের রাতের কথা বলতে শুরু করে। দুজনেই আগের রাতের ব্যাপারে একে অপরকে জিজ্ঞাসা করে। রিও সিয়ংকে বলে প্রথমে তুমি বলো। তারপর সিয়ং বলে যে হিয়নজুন এমনি এমনি এখানে আসেনি, সে কি তোমার সাথে আবার ফিরে যেতে চায়? মানে তোমরা এত বছর একসাথে ছিলে, হঠাৎ ব্রেকআপের পর আবার তাকে থেকে তোমার পুরনো অনুভূতি ফিরে আসতে পারে। সিয়ং এসব বলে রিউকে কিছু বলার সুযোগই দিচ্ছিল না, সে তো বকবক করেই যাচ্ছিল। সে বলে আচ্ছা তোমরা তো শুধু ডেটিংই করছিলে না, তোমাদের এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল। এই সময় রিউ রেগে গিয়ে বলে আর কিছু বলার নেই। সিয়ং আবার শুরু করে। রিউ তাকে সাইকেল থামাতে বলে। সিয়ং হঠাৎ ব্রেক করে রিউর মুখ তার পিঠে লাগে। এতে রিউর মুখের ফাউন্ডেশন তার জ্যাকেটে লেগে যায়। রিউ রেগে তার সাইকেলে কিক মেরে চলে যায়। এখন সিয়ং বুঝতে পারে যে হিয়নজুনকে নিয়ে এত কথা বলা তার উচিত হয়নি। তারপর ক্লাসে গিয়েও রিউ রেগে রেগে রান্না করছিল। যখন সিয়ং অফিসে আসে লিনা আর মিয়ং তার জ্যাকেটে ফাউন্ডেশনের দাগ দেখে। তাতে রিউ এর মুখের আকৃতি বোঝা যাচ্ছিল। এটা দেখে লিনা বুঝতে পারে যে এটা কোনো মেয়ের মুখের ফাউন্ডেশন হবে। মিয়ং বলে যে হয়তো কোনো মেয়ে সিয়ংকে ব্যাকহাগ করেছিল। দুজনেই আন্দাজ করতে থাকে যে এটা কে হতে পারে। মিয়ং বলে হ্যাঁ এটা কি তাহলে তেই হতে পারে। তখনই তেই সেখানে আসে। ওকে দেখে লিনা বলে যে না এটা তেই হতে পারে না। লিনা এটা বলে চলে যায়। তারপর তেই সিয়ং এর কাছে তার প্রজেক্টের ব্যাপারে কথা বলতে যায়। সিয়ং তখনও রিউ আর হিয়নজুনের কথা ভাবছিল। তেই ও রিউর নাম নিয়ে তাকে খেপাতে শুরু করে। অন্যদিকে যখন থেকে ইয়ংদো অসুস্থ হয়ে পড়েছিল তখন থেকে দানো বাড়ি তাড়াতাড়ি আসতো আর সে নিচে গিয়ে কিন্ডারগার্টেন থেকে তাকে নিয়ে আসতো। ইয়ংদো তাকে জিজ্ঞাসা করে তুমি হাফ ডিউটি করে কেন চলে আসছো এখানে? তোমার কোম্পানির লোক এখন আমার ব্যাপারে কি ভাববে? আমি একটা দুর্বল মেয়ে আর সবসময় তার বাবার প্রোটেকশনের দরকার হয় তার। দানো তাকে বলে চিন্তা করো না, আমাদের এমন ছুটি নেওয়ার অনুমতি আছে। ইয়ংদো বলে তুমি কাজ ভালো করো যতক্ষণ না আমি কলেজে যাই। যখন আমি কাজ শুরু করব তখন তুমি বাড়িতে আরামসে বসে যা খুশি তাই করতে পারবে। এদিকে ময়ূম তার অফিসে পাশের দোকানে বসে লাঞ্চ আনতে গিয়েছিল। সে রাস্তা দিয়ে দানো আর ইয়ংদু বাড়ি যাচ্ছিল। তারপর হঠাৎ একটা গাড়ি দুর্ঘটনা ঘটে। গাড়ির মালিক হার্ট অ্যাটাক করে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে ময়ূম দৌড়ে আসে। সে পাশের দোকান থেকে একটা হাতুড়ি নিয়ে এসে গাড়ির কাঁচ ভেঙে দরজা খুলে লোকটিকে বের করে আনে। যখন সে দানোকে দেখে তখন সে বলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। তারপর সে লোকটিকে সিপিআর দেয়। 1 থেকে 2 মিনিটের মধ্যে লোকটি জ্ঞান ফিরে আসে। এইভাবে ময়ূম লোকটিকে বাঁচায়। ময়ূমের কাজ দেখে ইয়ংদু ইমপ্রেস হয়। এদিকে যখন রিও কুকিং ক্লাস থেকে ফিরছিল তখন তার সাথে আবার হিয়নজুনের দেখা হয়ে যায়। যখন রিও তাকে ইগনোর করে চলে যাচ্ছিল তখন হিয়নজু তার পায়ের ব্যথার ভান করে। রিও তাকে দেখতে আবার ফিরে আসে। হিয়নজুন আবার তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে তাকে আর একটা সুযোগ দেওয়ার জন্য বলে, কিন্তু রিও না বলে চলে যেতে নিলে হিয়নজুন তাকে শেষবারের মতো তার সাথে লাঞ্চ করার অনুরোধ করে। অন্যদিকে ময়ূমের ডিউটি শেষ হয়ে গিয়েছিল, তাই সে বাড়ি ফিরছিল। সে বাইরে এসে দেখে ইয়ংদু আর দানো বাইরে দাঁড়িয়ে আছে। ময়ূম দৌড়ে ইয়ংদুর কাছে কথা বলতে যায়। ইয়ংদু তাকে নিচু হতে বলে কারণ তার গালে আঘাত লেগেছিল, তাই সে তার উপর ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তাদের মধ্যে আবার সবকিছু ঠিক হয়ে যায় কারণ ইয়ংদুর মনে হয় আজ ময়ূমকে কুল লাগছিল। এখন যেহেতু তারা 3 জনই বাড়ি যাচ্ছিল তাই তারা ময়ূমকে লিফট দেওয়ার কথা বলে। তাই 3 জন বাড়ির দিকে রওনা হয়। ইয়ংদু জ্বর ছিল বলে তারা গাড়িতে এসি চালাতে পারছিল না। দানো ঘামছিল তাই সে জ্যাকেট খুলে ফেলে। তখন দানো ময়ূমকে বলে যে আজ ইয়ংদু তোমার উপর খুব ইমপ্রেস হয়েছে, সে তোমাকে সুপার হিরো বলছিল। ময়ূম বলে অবশেষে ও আমার উপর আর রাগ করে নেই। দানো বলে তুমি কি সবসময় এভাবে আঘাত পাও? ময়ূম বলে হ্যাঁ মাঝে মাঝে এরকম হয়। দানো জিজ্ঞাসা করে তুমি কি ভয় পাও না এসব করতে? ময়ূম বলে একদমই না, কিন্তু আমি সবসময় একটা জিনিসে ভয় পাই, যদি আমি সময় মতো না পৌঁছাই তাহলে কাউকে বাঁচাতে পারবো না। দানো বলে তুমি সত্যি অনেক সাহসী, তোমাকে দেখে আমার মনে হয় যে হিরোরা আমাদের চারপাশেই আছে। ময়ূম বলে এ তেমন কিছু না, আমি শুধু আমার কাজ করছি, কিন্তু আমি একজন আসল হিরোকে দেখেছি। একদিন একজন আহত মানুষকে নিয়ে
যেতে যেতে আমাদের অ্যাম্বুলেন্স ট্রাফিকে আটকে যায়। সামনে থাকা গাড়িগুলো আমাদের দিকে খেয়ালই করছিল না। তখন হঠাৎ একটা মানুষ গাড়ি থেকে নেমে আসে। সে আমাদের অ্যাম্বুলেন্সের সামনে থাকা সব গাড়ির মালিকদের সাথে কথা বলে বলে সেগুলো সরিয়ে দেয়। তাকে দেখে আমার মনে হয়েছিল সে আমার স্বপ্নের রাজপুত্র, কিন্তু আমি তখন তার মুখ দেখতে পাইনি। আমি জানি না সে কে ছিল, কিন্তু আমি তাকে ম্যাট ফ্ল্যাটম্যান বলি। দানু জিজ্ঞাসা করে এর মানে আবার কি। ময়ম বলে লোকটা টি শার্টের পিছনে লেখা ছিল আই লাভ ইউ ম্যাট ফ্ল্যাটস। দানু অবাক হয়ে হঠাৎ ব্রেক করে, যার ফলে সে সামনের দিকে একটু হেলে পড়ে। আর কাকতালীয় ভাবে আজ দানু সেই একই টি শার্ট পরেছিল। এটা দেখে ময়ম অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি এটা কোথা থেকে পেয়েছো। দানু বলে একটা স্টোরি কভার করতে গিয়ে আমি একটি পরিবেশবাদী গ্রুপের সাথে দেখা করি, তাদের নাম ছিল ম্যাট ফ্ল্যাট গার্ডিয়ান, তারা আমাকে এই টি শার্টটি দিয়েছিল। ময়ম বলে এর মানে তুমি নিশ্চয়ই সেই মানুষটিকে চেনো। দানু বলে আমি জানি না, কিন্তু সেই গ্রুপের শুধু বয়স্ক মানুষরাই ছিল। ময়ম সেই মানুষটির ব্যাপারে বলে আমি তাকে পিছন থেকে দেখেছি, সে ইয়ং ছিল, আমাদের বয়সেরই হবে, সে তোমার মতো লম্বা ছিল। এটা বলার সাথে সাথে সে বুঝতে পারে সেই লোকটি দান হয়েছিল। মুহূর্তটা একটু অস্বস্তিকর হয়ে যায়, কারণ ময়ম সেই মানুষটিকে তার স্বপ্নের রাজপুত্র বলে ফেলেছিল, তাও সেটা আবার দানুর সামনে। বাড়ি পৌঁছানোর সাথে সাথে ময়ম গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকে যায়। দানু নেমে এসে তাকে থামায়। জিজ্ঞাসা করলে সে বলে যে সে তাকে কিছু দিতে চায়। সে তাড়াহুড়ো করে ব্যাগ থেকে কিছু বের করে, যার ফলে ব্যাগের ভিতরে থাকা সব জিনিসগুলো পড়ে যায়। তাই ময়ম তাকে সাহায্য করতে আসে। এখানে এত ওষুধ দেখে দানু বলে যে এই ওষুধগুলো তোমার জন্য। সে প্রতিটি ওষুধের কথা তাকে বলে যে কোনটা কোন সময় খেতে হবে বা লাগাতে হবে। সব ওষুধগুলো দেওয়ার পর সে বলে প্লিজ আর নিজেকে হার্ট করো না। তখন দানুরের কথা শুনে ময়মের হার্টবিট বেড়ে যায়। তাই ময়ম দৌড়ে বাড়ির ভিতরে চলে আসে, আর হার্টবিট তো অনবরত বেড়েই চলেছিল। এদিকে লিনা বুঝতে পারে যে আজ সকালে সিয়ং এর জ্যাকেটে যে ফাউন্ডেশনের দাগ ছিল সেটা রিওর মুখের ছাপ ছিল। তাই সে খুব হতাশ হয়ে যায় আর নিজেকে বলে আমি জানতাম এটা হবে। ওকে প্রথম দেখেই আমার সন্দেহ হয়েছিল, তাই এই হতাশায় সে ট্রেডমিলের স্পিড বাড়িয়ে দেয়। কিন্তু দংজিন এসে স্পিড কমিয়ে দেয় আর বলে তুমি এই স্পিডে দৌড়াতে পারবে না, তুমি কোনো চিতা বা বাঘ নও, তাই নর্মাল স্পিডে দৌড়াও, না হলে তুমি এই ট্রেডমিলটাই নষ্ট করে দিবে। এদিকে রিও বাড়ি এসে তার মাকে জিজ্ঞাসা করে তুমি ইচ্ছে করে আমাকে হিউনজনের সাথে পাঠানোর জন্য রেডি হতে বলনি তো। মা তখন অজুহাত দিয়ে ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তারপর রিও হাঁটতে বের হয়। সিয়ং ওর সামনে থেকে আসছিল। সিয়ং তাকে জিজ্ঞাসা করে এই সময় কোথায় যাচ্ছ, কিন্তু রিও তখনও সিয়ং এর উপর রেগেছিল। তাই সে তাকে টিজ করে বলে এটা কি কোনো কুকুরের আওয়াজ। সিয়ং বলে এই সময় বের হওয়া উচিত নয়, কিন্তু রিও তাকে সিরিয়াসলি নেয় না। সে সামনে হাঁটা শুরু করে। অনেক দূর হাঁটার পর হঠাৎ সে ফিল করলো কেউ একজন তার পিছু পিছু আসছে। তাই সে একটু দ্রুত হাঁটতে শুরু করে। তার পিছনে হাঁটার শব্দ আরো জোরে শোনা যাচ্ছিল। তাই রিও হঠাৎ সামনের গলিতে দৌড়াতে শুরু করে, কিন্তু সামনের রাস্তা বন্ধ ছিল। তখন পিছনে ঘুরতেই দেখে সেটা সিয়ং। তাই সে সিয়ং এর উপর চিৎকার করে বলে জানো তোমার কারণে আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। সিয়ং জিজ্ঞাসা করে তুমি দৌড়াচ্ছিলে কেন। রিও বলে পিছন থেকে কেউ আসছে এরকম শব্দ শোনাচ্ছিল, তাই আমাকে দৌড়াতে হয়েছে। আর তুমি আমাকে এত চুপচাপ ফলো করছিলে কেন, আমাকে ডাকতে তো পারতে তাই না। সিয়ং বলে তুমিও তো দৌড়ানোর আগে পেছনে তাকাতে পারতে, তা না করে তুমি দৌড়াতে শুরু করলে কেন। তাদের মধ্যে ঝগড়া আবার শুরু হতেই যাবে তার আগে সিয়ং বলে তুমি জানো এটাই আমাদের সমস্যা, আমরা না ভেবে একে অপরকে যে কোনো কথা বলে ফেলি, অজুহাত দিই, একে অপরকে দোষারোপ করি, কিন্তু আমরা শুধু যা বলতে চাই সেটাই বলতে পারি না। এজন্য আমরা মূল কথার বদলে লড়াই করি, যেমনটা আগের বার করেছি। গত রাতে আমি তোমাকে উত্তর দিতে চেয়েছিলাম যখন আমি রেগে গিয়ে বলেছিলাম তুমি আমাকে পাগল করে দাও। সেদিন আমি তোমাকে বলতে চেয়েছিলাম। সিয়ং আর কিছু বলতে যাবেই তখনই রিও তাকে থামিয়ে দিয়ে বলে ওয়েট, আমার মাথায় এখন অনেক কিছু চলছে। যেমন কোডিং এ ইরর হয়, তেমনি আমার মাথায় এখন অনেক ইরর জমে আছে। এজন্য আমি এখন কিছুই বুঝতে পারছি না, তাই যা বলবে পরে বলো। সিয়ং জিজ্ঞাসা করে পরে কখন। রিও বলে পরে, এখন আমার জন্য কিছু প্রসেস করাটা খুব জটিল। সিয়ং বলে ওই হিয়নজুনের কারণে। রিও বলে না, আমার মাথায় আরো অনেক কিছু চলছে। তাই সিয়ং বলে আচ্ছা আমি এখন কিছু বলবো না যতক্ষণ না তোমার ইরোরের মেসেজ গুলো ক্লিয়ার হচ্ছে, যতক্ষণ না তোমার পক্ষে সবকিছু বোঝা সহজ হয়, ততক্ষণ আমি অপেক্ষা করব। তখন রিও কিছু বলতে যাচ্ছিল, তার আগে সিয়ং তাকে থামিয়ে দিয়ে বলে আমি একটা জিনিসের উত্তর চাই, তুমি কি ওই হিয়নজুনের সাথে দেখা করতে যাবে। তখন রিও বলে আমার তেমন কোনো প্ল্যান নেই। সিয়ং জিজ্ঞাসা করে তুমি সত্যি ওর সাথে আবার রিলেশনে যাবে না তো। রিও না বলে। সিয়ং বলে আচ্ছা তাহলে অনেক রাত হয়েছে, চলো বাড়ি যাই। এবার তুমি সামনে যাও, আমি পেছনে থাকবো, ভয় পাওয়ার দরকার নেই। তারপর দুজনের বাড়ির দিকে ফিরে যায়। পরের দিন সিয়ং এর মা ঘুম থেকে ওঠে, কারণ আজ তার জন্মদিন ছিল। তাই সে খুব খুশি ছিল। সে সিয়ং এর বাবাকে দেখতে বের হয়, কিন্তু হাসপাতালে জরুরি কিছু কাজের কারণে তিনি আগেই চলে যান। সিয়ং এর মা তার সাথে কথা বলতে পারে না, তাই সে সিয়ং এর রুমে সিয়ং কে দেখতে যায়। কিন্তু সিয়ং ও সকালে তার কোনো কাজের জন্য
জন্য বের হয়ে গিয়েছিল, এজন্য সিয়ং এর মা একটু মন খারাপ করে। এদিকে তেহি সকালে সিয়ংকে ফোন করেছিল তার প্রজেক্টের জন্য বানানো প্রথম ক্যাটল দেখানোর জন্য, যা খুব ভালো বানানো হয়েছিল। সিয়ং এর খুব ভালো লাগে, তাই সে প্রশংসা করে, কিন্তু তেহি তার থেকে আরো প্রশংসা শুনতে চেয়েছিল। তাই সিয়ং বলে আমাদের কিছু প্রফেশনালিজম মেনটেন করা উচিত। তখন সে কিছু ড্যামেজড পট দেখতে পায়, যেগুলো সম্পর্কে সে জিজ্ঞাসা করতে তেহি বলে প্রথমবার কিছুই পারফেক্ট হয় না, যেমন তুমি প্ল্যান করো সেটা সবসময় পারফেক্ট রেজাল্ট হবে এমনটাও জরুরি নয়, কিন্তু যদি আমরা ট্রাই না করি তাহলে আমরা জানবো কিভাবে। এরপর তারা দুজন শহরে লাঞ্চ করতে যায়। অন্যদিকে সিয়ং এর মা অফিসে আসে, কিন্তু আজ অফিসে ভাইস মিনিস্টার ছিল না, তাই তাকে ফিরে আসতে হয়। ফেরার পথে সে তার বন্ধুদের মেসেজ করে আর জিজ্ঞাসা করে আজ রাতে তাদের প্ল্যান কি, কারণ সে জানতে চেয়েছিল তার বন্ধুরা তার জন্মদিন মনে রেখেছে কিনা। পরের দিন দেখায় ময়ূম তার কাটা স্থানে ব্যান্ডেজ লাগাচ্ছিল, তখন তার আবার দানোর কথা মনে পড়ে যায়। দানোর কথা মনে পড়তেই ময়ূমের হার্টবিট আবার ফাস্ট হয়ে যায়, এমনকি ময়ূম ব্লাশ করতেও শুরু করে। তার কলিগ এটা দেখে জিজ্ঞাসা করে তোমার গাল লাল হয়ে গিয়েছে কেন। ময়ূম তখন তাদের কিছু একটা অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দানো প্যারামেডিক আর ফায়ার ফাইটার্সদের নিয়ে রিসার্চ করছিল। সার্চ করে সে দেখতে পায় রেস্কিউ মিশনে অনেকবার অনেক প্যারামেডিক আর ফায়ার ফাইটারদের আঘাতপ্রাপ্ত হতে হয়েছে, কখনো কখনো মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয় তারা। তাই দানো এই বিষয়ে কিছু লেখার সিদ্ধান্ত নেয়। রেস্টুরেন্টে যেখানে সিয়ং আর তেহি আসে সেখানে রিউ আর হিয়নজু এসেছে। সিয়ং ওদের একসাথে দেখে অবাক হয় আর অনেক জেলাস ফিলও করে। এখন এখানে একসাথে বসে ঠিক নয়, তাই তারা দুজন পাশে টেবিলে গিয়ে বসে। তারপর তারা খেতে শুরু করে। তেহি সিয়ং এর কাছে খাবার কেমন তা জিজ্ঞাসা করলে সিয়ং বলে ভালো। তারপর তেহি বলে আমি এই দিনের জন্য অনেক চেষ্টা করেছি, আমাদের শেষ ডেটের পর। তাদের এই ডেটের কথা পাশ থেকে শুনে রিউর এক্সপ্রেশনে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেও এটা পছন্দ করেনি। তারপর এখানে হিয়নজু রিউর কাছে একটা টিফিন বক্স দেখে ওটাতে থাকা খাবার খেতে চায়। রিউ তাকে টিফিন বক্সটা দেয়। হিয়নজুন জিজ্ঞাসা করে এর মধ্যে কি আছে। তখন রিও বলে আমি একটা কুকিং ক্লাসে যোগ দিয়েছি, আমি ওখানে জাপচে বানিয়েছি। হিয়নজুন বলে তুমি খুব ভালো রান্না করো, তাহলে কুকিং ক্লাসে যাওয়ার দরকার কি। রিও বলে আমি এটা প্রফেশনাল নিতে চাই। হিয়নজুন বলে আমি কি তোমার জাপচে ট্রাই করতে পারি। এটা শুনে সিয়ং রেগে যাচ্ছিল, এটা তার মুখ দেখে যে কেউ বুঝতে পারতো। রিও বলে এখানে বাইরের খাবার খাওয়া যায় না। তখন হিয়নজুন এক ওয়েট্রেসকে ডেকে বলে যে এক স্পেশাল মানুষ আমার জন্য স্পেশাল কিছু বানিয়ে এনেছে, আমি কি এটা এখানে ট্রাই করতে পারি। ওয়েট্রেস পারমিশন দেয়। তারপর সে ওয়েট্রেস রিউকে বলে তোমার বয়ফ্রেন্ড অনেক রোমান্টিক। এটা শুনে সিয়ং আরো জেলাস হয় আর সে রেগে যায়, কারণ রিও ওয়েট্রেসকে বলেনি যে হিয়নজুন তার বয়ফ্রেন্ড নয়। হিয়নজুন রিওর বানানো জাপচে খুব পছন্দ করে, তাই সে ওকে এটা অনেক প্রশংসা করতে শুরু করে। কিন্তু সিয়ং রাগে তো তার খাবারটাই ঠিক মতো কাটতে পারছিল না। এটা দেখে তেহি বলে আমার পার্টনার কোম্পানি আমাদের সাথে দেখা করতে চায়, তুমি কি এই সপ্তাহে টাইম বের করতে পারবে। সিয়ং বলে আমার টাইম না থাকলে আমি টাইম বের করে নিব। তারপর তেহি বলে যে আমার এক বন্ধু আমাদের ডেট করা নিয়ে জিজ্ঞাসা করেছিল, তাই আমি তাকে বলেছি যে তুমি আমার এক্স বয়ফ্রেন্ড, কিন্তু আমরা এখনো একে অপরকে পছন্দ করি। এটা শুনে রিওরও ভালো লাগে না। সিয়ং বলে এমন কিছু বলো না যেটা কখনো সম্ভবই নয়, আর বিশেষ করে মিথ্যা কথা এটা একদমই বলো না, কারণ আমি দুনিয়াতে মিথ্যাবাদীদের সব থেকে বেশি ঘৃণা করি। যারা প্রমিস ভাঙে তারাও মিথ্যা কথা বলারই মতো কাজ করে, যেমন প্রমিস ভেঙে কারোর সাথে লুকিয়ে দেখা করা। এটা শুনে ওপাশ থেকে রিউক আসে। হিয়নজুন তাকে পানি দিতে যায়। সে বলে তোমার ছোট সমস্যা হলেও সেটা আমার জন্য বড় ব্যাপার, কারণ আমি তোমার খেয়াল রাখতে চাই। এটা শুনে সিয়ং রেগে হিয়নজুনের দিকে তাকায়। রিও রেস্ট রুমে যায়। তারপর সেখান থেকে ফেরার সময় লিফটের সামনে সিয়ং এর সাথে তার দেখা হয়। সিয়ং তাকে জিজ্ঞাসা করে তুমি বলেছিলে তুমি ওর সাথে দেখা করবে না। রিও বলে তাতে তোমার কি আসে যায়, আর তুমি এখানে তেহির সাথে কি করছিলে। সিয়ং বলে তুমি জানো আমরা একসাথে প্রজেক্ট করছি। রিও বলে কাজের জন্য তুমি রেস্টুরেন্টে খেতে এসেছো, তুমি তো অনেক বড় বিজনেসম্যান মনে হচ্ছে। সিয়ং জিজ্ঞাসা করে আর তুমি সে মানুষের সাথে খেতে এসেছো যার সাথে তোমার কোনো কাজই নেই। তাদের মধ্যে এই রাগ অভিমান চলছিল, তখনই তেহি সেখানে আসে আর রিওকে এক বোতল ওয়াইন গিফট করে বলে এটা তোমার বয়ফ্রেন্ডকে দিও। রিও বলে ও আমার বয়ফ্রেন্ড নয়। তেহি এটা ইচ্ছে করে রিওকে বলে এটা জানার জন্য যে ছেলেটা আসলে কে। তারপর সে সিয়ংকে নিয়ে চলে যায় সেখান থেকে। লিফটে তেহি বলে আমি ভেবেছিলাম এটা মজার হবে, অবশ্যই এটা খুব থ্রিলিংও ছিল। সিয়ং বুঝতে পারে না যে তেহি কি বলছে। তখন তেহি বলে লাভ স্কোয়ার, আমি প্রথমবার এটা এক্সপেরিয়েন্স করলাম। এদিকে হিয়নজুন রিওর সাথে আবার দেখা করার কথা বলে, কিন্তু রিও তাকে মানা করে দেয় আর তাকে বলে একটা কাছের স্টেশনে তাকে নামিয়ে দিতে। এদিকে সিয়ং এর মা গ্রুপে রিপ্লাই পায়, কেউই তাকে হ্যাপি বার্থডে জানায় না, বরং তাকে শপে এসে আইস মেল্ট করতে সাহায্য করতে বলে। যা দেখে সিয়ং এর মার একটু মন খারাপ হয়, কারণ তার ফ্রেন্ডরাও তার জন্মদিনের কথা
মনে রাখেনি। তারপর সে তার বন্ধুদের শপে যায় সাহায্য করতে, যেখানে গিয়ে সে এক সারপ্রাইজ পায়, কারণ তার ফ্রেন্ডরা তার জন্মদিনের জন্য প্রস্তুতি নিয়েছিল, যা দেখে সে খুব ইমোশনাল হয়ে যায়, কারণ সে ভেবেছিল কেউই তার জন্মদিন মনে রাখেনি। তারা তাকে সিয়ং এর বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে তাকে কি গিফট দিয়েছে। সিয়ং এর মা বলে সে সকালে জরুরি কিছু কাজের জন্য তাকে হাসপাতালে যেতে হয়েছে। এদিকে সিয়ং এর বাবা হাসপাতালের সব কাজ শেষ করে আর দৌড়ে তার স্ত্রীকে হ্যাপি বার্থডে জানাতে যায়। পথে সে একটা ফুলের দোকান থেকে তার স্ত্রীর পছন্দের ফুল কেনে। এদিকে সিয়ং তো স্কুলের পুলে আসে, যেখানে আমরা জানতে পারি সিয়ং এর জিম রেনোভেটে টেন্ডার পেয়েছে। প্রিন্সিপাল জিজ্ঞাসা করে তুমি এটা রিওকে বলেছো কিনা। সিয়ং না বলে। প্রিন্সিপাল বলে তাহলে ওকে এখনই বলো। সিয়ং বলে হয়তো ওর এসব এখন আর মনে নেই। প্রিন্সিপাল বলে কে বলেছে। রিও আমাকে এটা নিয়ে কতবার কল করেছে জানো, এই বিল্ডিং এর রেজাল্ট জানার জন্য। যা শুনে সিয়ং খুব খুশি হয়। তখন তার তেহি, দানো আর ময়মের কথা মনে পড়ে, যখন তারা বলেছিল তুমি যদি চেষ্টাই না করো, তুমি যদি রিওকে তোমার ফিলিংস না বলো, তাহলে ও এটা জানবে কিভাবে। তাই সিয়ং এবার ডিসাইড করে যে সে রিওকে তার ফিলিংস এর কথা জানিয়ে দেবে। সেখান থেকে সে বের হয়ে সে রিওকে কল করে আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখন কোথায় আছো। রিও বলে যে সে তার বাবার রেস্টুরেন্টে আছে। সিয়ং বলে ওখানে থাকো, আমি আসছি। এটা বলে সে দৌড়ে রেস্টুরেন্টের দিকে যায়। এদিকে সিয়ং এর বাবা বাড়ি পৌঁছায়। ঠিক তখনই সে দেখে তার ওয়াইফ একজন লোকের সাথে আছে, যাকে দেখে তার হাত থেকে ফুল পড়ে যায়। এদিকে সিয়ং যখন রিওকে তার মনের কথা বলতে যাচ্ছিল, তখন আমরা সিয়ং এর ভয়েস ওভারে শুনি, যেখানে সে বলে যদি আমি আমার পাত্রের কথা মনে করি, তাহলে আমার অনেক সুযোগ ছিল রিওকে আমার মনের কথা বলার জন্য আমাদের হাই স্কুলের গ্রাজুয়েশনের দিন, কিন্তু সেদিনও আমি ওকে কিছু বলতে পারিনি। কলেজের প্রথম বছরে একদিন ক্লাসের পর দুজনে আইসক্রিম খাচ্ছিল। রিও তখন বেশ রেডি সেডি হয়ে এসেছিল। তখন সিয়ং তাকে এভাবে রেডি সেডি হয়ে আসার কারণ জিজ্ঞাসা করে। রিও বলে যে সে সিনিয়রদের সাথে গ্রুপ ডেটে যাচ্ছে, যা শুনে সিয়ং এর প্রথম জেলাস ফিল হয়। এজন্য সে তার মুখে আইসক্রিম লাগিয়ে দেয়। তারপর থেকে যখনই সিয়ং ভাবতো যে সে রিওকে তার মনের কথা বলে দিবে, তখন সে শুনে রিও ইউএস এর এক ইউনিভার্সিটিতে সিলেক্টেড হয়েছে, যেখানে যেতে সে খুব এক্সাইটেড ছিল। আর এভাবে কোনোদিন তার মনের কথাটা রিওকে বলে হয়ে ওঠেনি। এখন বর্তমানে ফিরে আসি। সিয়ং রিওর বাবার শপে আসে। রিও ওকে এভাবে দৌড়ে আসতে দেখে ওকে জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে দৌড়ে আসলে। সিয়ং তাকে থামিয়ে দিয়ে বলে আজ আমার কথা শোনো, আমি বলেছিলাম যে আমি অপেক্ষা করব, পরে বলবো, কিন্তু আমি আর পারছি না, আমি আর অপেক্ষা করতে চাই না। যখন আমি বলেছিলাম তুমি আমাকে পাগল করে দাও, তখন আমি বলতে চেয়েছিলাম আমি তোমাকে পছন্দ করি। হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি রিও। আর এইখানেই এপিসোড 7 শেষ হয়।